বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে মানব চক্ষুর বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। এটা প্রধানত আমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টারের অংশ। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সত্ত্বর নোটিফিকেশান যায়। আরও একটা কথা জানিয়ে রাখি, আমি আগে ক্রোমোজোমের বিভিন্ন অংশের গঠন এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। সেটার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা সেটা দেখতে পারো। তো চলো আর দেরি না করে আজকের যে চক্ষু বিষয়ে আলোচনা সেটা তবে শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা যে জ্ঞানেন্দ্রিয় মধ্যে চোখ নিয়ে আলোচনা করব, আমরা ফার্স্টে আমরা সর্বপ্রথম জেনে নেব যে জ্ঞানেন্দ্রিয় কাকে বলে। প্রাণীদের যেসব গ্রাহক অঙ্গ পরিবেশ থেকে বিশেষ বিশেষ উদ্দীপনা গ্রহণ করে, নির্দিষ্ট স্নায়ুর মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে পাঠিয়ে দিয়ে সেখান থেকে নির্দেশ পালন করে, তাদেরকে জ্ঞানেন্দ্রিয় বলে। তো আমাদের মানুষদের যে সকল জ্ঞানেন্দ্রিয় রয়েছে, সেই সকল জ্ঞানেন্দ্রিয় হলো 5টি: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো চক্ষু। তো এই চক্ষু আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে, যে আমাদের মানব চক্ষু আমরা উপর থেকে, সামনের থেকে আমরা এই অংশটুকু খালি দেখতে পাই, কিন্তু চোখের ভিতরে আমাদের এই পুরো সমগ্র অংশটুকু থেকে যায়। আমরা কিন্তু সেটা চোখের ভিতরের অংশ, আমরা চোখের কেবল সামনের অংশটুকু খালি দেখতে পাই, যে এইটুকু আমাদের চোখ, কিন্তু চোখের ভিতরে এরকম একটা গোল বলের মতো সমগ্র এমন একটা অংশ কিন্তু আমাদের চোখের ভিতরে থাকে। ঠিক আছে, তো তোমাদের সেই ছবিতে দেখালাম যে আমরা বাইরের থেকে এটুকু দেখতে পেলেও ভিতরে কিন্তু সমগ্র চোখটা পুরো একটা গোল পিংপং বলের মতো। তো এই চোখের যে বিভিন্ন অংশগুলো সেই নিয়ে আমরা এখানে আলোচনা করব আজকে। তো চলো শুরু করা যাক ভিতরের যে অংশগুলো সেগুলো দেখা। তো বন্ধুরা, আমাদের যে চোখের ভিতরের অংশটা, তা এই যে তোমাদের সামনে যে ছবিটা আমি উপস্থাপন করেছি সেটাতে দেখতে পাচ্ছ। এই যে আমি তোমাদের একটু আগে এই ছবিটা দেখাচ্ছিলাম, এখন আমি তোমাদের চোখের ভিতরের সমগ্র অংশটা তুলে ধরেছি। এই ছবিটাও তোমরা অবজার্ভ করতে পারো, বা এই ছবিটাও তোমরা অবজার্ভ করতে পারো। ঠিক আছে, তো আমাদের এই যে চোখের ভিতরের যে গোল বলের মতো, তার মধ্যে দেখো 3টে লেয়ার রয়েছে। ভালো করে অবজার্ভ করো ছবিটা, 3টে লেয়ার দেখো। ফার্স্টের এদিকে একটা, ভিতরে এদিকে একটা, আর মিডিলে একটা। এই যে 3টে লেয়ার রয়েছে, এই 3টে লেয়ারকে আমরা কি নামে জানি? তো একেবারে বাইরের যে লেয়ারটা রয়েছে বা স্তরটা, সেটাকে আমরা বলি স্ক্লেরা। এই দেখো পয়েন্ট আউট করা রয়েছে, স্ক্লেরা। ঠিক আছে, তোমরা এখানে ছবিতেও দেখতে পাবে, এই দেখো বাইরের যে নীল রঙের অংশটা, সেটা দেখানো হয়েছে স্ক্লেরা বলে এই ছবিটাতেও। আর তোমাদের 2 নম্বর যেটা মিডিলে রয়েছে, সেটা হলো, দেখো এই ছবিটাতে, যে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, মানে মধ্যখানে যে স্তরটা রয়েছে সেটা কৃষ্ণমণ্ডল। তো দুটো হলো, স্ক্লেরাটা একেবারে বাইরের আবরণ, ভিতরেরটা হলো কোরয়েড, আর তার ভিতরে যেটা সেটা হলো রেটিনা। তার মানে আমাদের চোখের যে 3টে লেয়ার, একেবারে বাইরের স্তরটা হচ্ছে স্ক্লেরা, তারপরে মিডিলের স্তরটা হচ্ছে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, আর একেবারে ভিতরের স্তরটা হলো রেটিনা। আমাদের চোখে তাহলে 3টে আবরণ আছে পরপর। সেই 3টে আবরণের ফার্স্টের লেয়ারটাকে নাম বলছি আমরা স্ক্লেরা, পরেরটার নাম বলছি কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, আর একেবারে ভিতরেরটাকে বলছি কি রেটিনা। তো এই হচ্ছে আমাদের চোখের আবরণের 3টে পার্ট। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে স্ক্লেরাটা তো পুরোটা এখান থেকে এমন একদম রাউন্ডে রয়েছে। এই স্ক্লেরার যে, যদি এখান থেকে এই অংশটা, পুরো চোখটাকে যদি আমরা 6 ভাগ ধরি, সমগ্র চোখটাকে যদি আমরা 6 ভাগ ধরি, মানে পুরো রাউন্ডটাকে 6 ভাগ, তার মধ্যে এইখান থেকে এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এই জায়গাটুকু, তাহলে আমার পড়ে রইল এইখান থেকে এই পর্যন্ত অংশটুকু। তো এই 6-এর 5 ভাগ ধরে নিলাম ওটা। আর এই যে অংশটুকু এদিকে পড়ে রইল সামনে, এই অংশটা, এই যে এখান থেকে কেটেছি, এই যে এই অংশটা, এখান থেকে এই অংশটুকু, এই অংশটুকু 6-এর 1 ভাগ। এটার নামটা পাল্টে দেওয়া হয়েছে, স্ক্লেরা বলা হয় না এটাকে। তবে আমরা কি দেখছি না, চোখের যে বহিরাবরণ, সেটা স্ক্লেরা হচ্ছে কি
ভাগের মধ্যে 5 ভাগ, আর 6 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে কর্নিয়া। দেখো, যেটাকে স্ক্লেরা বলে মেনশন করা হয়েছে সেটাকেই কিন্তু সামনের অংশের নাম পাল্টিয়ে বলা হয়েছে কর্নিয়া। একটু ভালো করে নোটিস করো ছবিগুলোয়, যে অংশটা স্ক্লেরা ঠিক সেই অংশটাই কিন্তু আবার কর্নিয়া। তার মানে আমাদের চোখের যে বহিরাবরক অর্থাৎ 6 ভাগ, তার মধ্যে 5 ভাগ হলো স্ক্লেরা, আর সেই 6 ভাগেরই সামনের অংশটুকু 1 ভাগ, মানে এখান থেকে এই অংশটুকু, এটা হলো কি কর্নিয়া। তো আমরা স্ক্লেরা দেখলাম, কর্নিয়া দেখলাম, কোরয়েড দেখলাম, রেটিনা দেখলাম। তো আমরা স্ক্লেরা কাকে বলে? স্ক্লেরাকে বাংলায় বলা হয় শ্বেতমণ্ডল। স্ক্লেরা কাকে বলে? অক্ষিসাত ভাগের 6 ভাগের মধ্যে 5 ভাগ হলো সাদা অস্বচ্ছ অংশ, একে বলা হয় স্ক্লেরা। তার মানে এখান থেকে যে এই অংশটুকু, যেটা আমি তোমাদের বললাম 6 ভাগের মধ্যে 5 ভাগ, সেটাকে তবে কি বলা হয়? স্ক্লেরা। এটা কিন্তু কি তবে অস্বচ্ছ অংশ, ঠিক আছে? এটি কি করে না, ভিতরের যে কৃষ্ণমণ্ডল বা কোরয়েড রয়েছে সেটিকে রক্ষা করাই হলো স্ক্লেরার কাজ। এই অচ্ছদপটল বা কর্নিয়া কাকে বলে না, অক্ষিগোলকের বহিরাবরকের সম্মুখ ভাগের, আমি তোমাদের একটু আগেই বলেছি যে এখান থেকে এই অংশটুকু অর্থাৎ 6 ভাগের মধ্যে 1 ভাগ, সেটা স্ক্লেরারই অংশ, কিন্তু সেটা সামনের দিকের অংশ, সেই অংশটুকুকে কি বলা হয়? কর্নিয়া। অক্ষিগোলকের বহিরাবরকের সম্মুখ ভাগের 6 ভাগের মধ্যে 1 ভাগ অংশকে বলা হয় কর্নিয়া বা অচ্ছদপটল। এটি উত্তলাকার হয়, এই যে দেখতে পাচ্ছ এটা উত্তলাকার। এটির কাজ কি না, এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। তো কর্নিয়া আর স্ক্লেরার মধ্যে আমরা ফারাক কি দেখতে পেলাম না, এটা একটা অস্বচ্ছ অংশ আর কর্নিয়া হচ্ছে কি একটা স্বচ্ছ অংশ। এটা মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারে, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। আর স্ক্লেরা কি কাজ করে না, স্ক্লেরা আমাদের ভিতরের যে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল রয়েছে সেটিকে রক্ষা করার কাজ হলো স্ক্লেরার। তো এই হলো আমাদের কর্নিয়া আর স্ক্লেরা। এবার আমরা দেখছি কি কোরয়েড বা কৃষ্ণমণ্ডল কাকে বলে সেইটা সম্পর্কে একটু জানবো। যে এটি হচ্ছে মধ্য আবরক। আমি তোমাদের ফার্স্টেই বলেছি যে এই কোরয়েডটা আমাদের চোখের 3টে লেয়ারের মিডিলের লেয়ারটা, এই যে দেখতে পাবে এখানে তোমরা 3টে লেয়ার, একটা এইদিকে একটা এইদিকে, আর মিডিলে যে লেয়ারটা রয়েছে দেখো, একটা এদিকে একটা এদিকে, আর মিডিল থেকে যেটা, সেইটাকে বলা হয় কি কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। এই কোরয়েড বা কৃষ্ণমণ্ডল কাকে বলে সেইটা একটু আমরা জেনে নেব। যে এটা হলো মধ্য আবরক, যা পশ্চাৎ ভাগের, পুরোটা চোখটা আমাদের এটা পশ্চাৎ ভাগ ধরি, কারণ আমি এই ছবিটাতে তোমাদের দেখিয়েছিলাম যে এখান থেকে এইটুকু খালি আমরা সামনে দেখতে পাই, কিন্তু ভিতরটা পুরো চোখের আমাদের ভিতরে অক্ষি কোটরের মধ্যে রাখা রয়েছে। তো সেই অংশটা অর্থাৎ 6 ভাগের মধ্যে 5 ভাগ, কারণ আমি তোমাদের বারবার বলছি চোখটা হলো পুরোটা 6 ভাগ যদি আমি ধরি, তাহলে 6 ভাগের মধ্যে 5 ভাগ কিন্তু কোরয়েড বা কৃষ্ণমণ্ডলটা রয়েছে, কারণ এই সামনের অংশে সেটা নেই। তবে কোরয়েড বা কৃষ্ণমণ্ডল কাকে বলে না, মধ্য আবরকের পশ্চাৎ ভাগের 6 ভাগের মধ্যে 5 ভাগ অংশ হলো এই স্তর। এই স্তরে মেলানিন রঞ্জক থাকে। এই কোরয়েড বা কৃষ্ণমণ্ডল কেন নাম হয়েছে, কারণ এতে মেলানিন নামক এক প্রকার রঞ্জক থাকে, ঠিক আছে? মেলানিন নামক এক প্রকার রঞ্জক থাকে, যা আমাদের চোখের ওই কোরয়েড বা কৃষ্ণমণ্ডলের রঙটা তৈরি করেছে কালো, কারণ আমরা জানি মেলানিন ত্বকে বেশি থাকলে আমাদের ত্বক কালো হয়। তো সেইভাবে মেলানিন ওই কোরয়েড বা কৃষ্ণমণ্ডলে থাকে, তাই ওটার কালার কালো হয়। এর কাজ কি না, আমরা যেরকম দেখেছিলাম স্ক্লেরার কাজ হচ্ছে গিয়ে কোরয়েডকে রক্ষা করা, ঠিক তেমনভাবে কোরয়েডের কাজ হচ্ছে তার ভিতরের যে স্তরটা রয়েছে অর্থাৎ রেটিনাকে রক্ষা করা এবং বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করা। এখানে যখন আমরা কোনো কিছু বস্তু দেখি তখন তো আমাদের আলো এখান দিয়ে এইভাবে প্রবেশ করে না, প্রবেশ করে আমাদের এইখানে ইমেজটা তৈরি করে। তো যখন তৈরি হচ্ছে, যদি কোনো প্রতিফলন হয়ে যায় আলোর, তাহলে কি হবে না, ইমেজটা ব্লার হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে, দেখতে পাবো না আমরা। তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের কোরয়েড বা কৃষ্ণমণ্ডল কি করে, সেই যে প্রতিফলনের বিষয়টা সেটা যাতে একটুও না ঘটে সেইটা রোধ করে। তো এই হলো আমাদের কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। এইবার আমরা আইরিস বা কনীনিকা কি সেটা সম্পর্কে জানবো।
তো এই যে আমাদের আইরিস বা কনীনিকা পয়েন্ট আউট করা রয়েছে, মানে আমাদের চোখে কর্নিয়ার পিছনে এই যে লতি লতি মতো দুখানা জিনিস রয়েছে সেটাকে বলা হয় আইরিস বা কনীনিকা। এই ছবিটাতেও তোমরা দেখতে পারো, এই দেখো আইরিস লেখা রয়েছে, মানে এই যে এদিকে একটা বেরিয়ে রয়েছে, এদিকে একটা বেরিয়ে রয়েছে, এই দুটোকে বলা হয়েছে আইরিস বা কনীনিকা। তো এইটা সম্পর্কে জানবো আমরা। তো আইরিস বা কনীনিকা কাকে বলে? আইরিস বা কনীনিকা হলো অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পিছনে অবস্থিত বৃত্তাকার কালো পেশিময় পর্দা বিশেষ। মানে ব্যাপারটা কি, আমরা যখন চোখটা দেখি তো আমাদের চোখে এটা সামনের থেকে পুরোটা দেখতে পাচ্ছি সাদা, তার ভিতরে এরকম একটা দেখছি, তার ভিতরে এমন একটা দেখি। তো এই যে এখান থেকে এই অংশটা, ঠিক আছে, আমাদের কারোর চোখের এই যে অংশটা, এই অংশটা কারোর বাদামি রঙের, কারোর নীল রঙের, কারোর বেশিরভাগেরই আমাদের কালো রঙের। তো এই অংশটাকে বলা হয় কি? আইরিস। তার মানে আমাদের চোখের যে রং সেটা তাহলে নির্ভর হয় এই আইরিসের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমি আরেকবার সংজ্ঞাটা রিপিট করছি। আইরিস বা কনীনিকা অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পিছনে অবস্থিত বৃত্তাকার, এই যে গোল তাই জন্য বলা হয়েছে বৃত্তাকার, বৃত্তাকার কালো পেশিময় পর্দা বিশেষ। তার মানে এটা একটা পেশিময় পর্দা, কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটা তার মানে কালো পেশিময় পর্দা বিশেষ। এটা কারোর ক্ষেত্রে কালো হতে পারে, কারোর ক্ষেত্রে বাদামি হতে পারে। তো চোখের রং এই আইরিসের ওপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, এই হলো আইরিস। এবার আসছে কি, এবার পিউপিল কাকে বলে? না, আমরা এই যে আইরিসটা দেখছি, এই আইরিস বা কনীনিকার কেন্দ্রে এই যে একটা ছিদ্রটা রয়েছে, এই যে ছিদ্রটা, ঠিক আছে, এই যে ছিদ্রটা, মানে এই যে ছিদ্রটা, এই জায়গাটাকে কি বলা হয়? তারারন্ধ্র বা পিউপল। এই জায়গাটাকে কি বলা হয়? তারারন্ধ্র বা পিউপল। দেখতে পাচ্ছ তোমরা সকলে যে এই আইরিস, তার উপরেই রয়েছে তারারন্ধ্র, মানে এই আইরিসটা, আর মাঝখানে যে ফাঁকটা, অর্থাৎ এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এইটাকে বলা হয় কি? তারারন্ধ্র বা পিউপল। এবার রেটিনা বা অক্ষিপট কাকে বলে সেটা সম্পর্কে একটু জানবো। না, রেটিনা অক্ষিগোলকের একেবারে ভিতরের অংশ, তোমাদের আগেই বলেছি, এই যে ভিতরের অংশটা পুরোটা রেটিনা বলা হয়। এই স্তরটি স্নায়ুকোষ দিয়ে গঠিত। এই যে রেটিনা, এই স্তরটা স্নায়ুকোষ দিয়ে গঠিত। এই দেখতে পাচ্ছ অপটিক স্নায়ু রয়েছে, এর সাথে জুড়ে থাকে এই রেটিনার সাথে। সেটা এখান দিয়ে সোজা চলে যায় আমাদের মস্তিষ্কে, যেখানে ইমেজ তৈরি হয়। আমরা এই ইমেজটা এখান থেকে চলে যায় সেন্সটা মস্তিষ্কে, আমরা মস্তিষ্ক বলে দেয় আমি কি দেখছি সামনে, আমি একটা মানুষকে দেখছি কি একটা জন্তু জানোয়ার অন্য কিছু দেখছি, পশু পাখি, যাই দেখি না কেন, সেই ইমেজটা এখানে তৈরি হলে তার সেন্সটা চলে যায় আমাদের মস্তিষ্কে। সেখান থেকে আমাদের নির্দেশ আসে যে আমরা চোখের সামনে কি দেখছি। তো সেই যে স্নায়ুটা, সে স্নায়ুগুলো জোড়া থাকে কোথায়? না, আমাদের এই রেটিনার অংশে। ওকে, তো এই স্তরে স্নায়ুকোষ দিয়ে গঠিত হয়, আর স্নায়ু এখানে জোড়া থাকে। এই স্তরটা স্নায়ুকোষ দ্বারা গঠিত। রেটিনাতে দুই ধরনের স্নায়ুকোষ থাকে, রড কোষ আর কোন কোষ। এই যে এখানে দেখতে পাবে তোমরা, এই যে কোন সেল, এই দেখো রড সেল, ঠিক আছে। এই রেটিনার এর ভিতরে যে স্নায়ু কোষগুলো থাকে তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই যে কোন সেল, এই দেখো রড সেল। আমি তোমাদের একটা ছবিতেই বোঝার সুবিধার্থে সব একটা ছবির মধ্যে ইনক্লুড করেছি, যাতে সহজে বুঝতে পারো তোমরা। দেখতে পাচ্ছ এখানে দেখানো হয়েছে, এই যে এখান থেকে বক্স করে কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে সেটাকে এরকম জুম করে তোমাদের সামনে বড় করে উপস্থাপন করা হয়েছে যে আমাদের রেটিনার ভিতরে যে স্নায়ুকোষ দিয়ে গঠিত স্নায়ুকোষগুলো কেমন দেখতে হয়। এই যে কোন সেল, এই যে রড সেল, দুই ধরনের সেল এখানে থাকে। রেটিনায় দুই ধরনের সেল থাকে, তবে কি ধরনের সেল, নাম কি তাদের? না, রড কোষ আর কোন কোষ। রড কোষ থাকে 11 থেকে, রড কোষের সংখ্যা হচ্ছে 11 থেকে 12.5 কোটি, ঠিক আছে, 11 থেকে 12.5 কোটি। আর কোন কোষ থাকে 63 থেকে 68 লক্ষ। তার মানে কোন কোষের সংখ্যা কিন্তু কম। এই যে কোন সেলগুলো, মানে দেখতে পাচ্ছি যে নীল লাল সবুজ, নীল লাল সবুজ, এই যে কালার করে দেখানো হয়েছে, এগুলো তোমাদের কি? কোন সেল। আর রড সেল কোনগুলো? এই যে কালো কালো দণ্ডাকার যে সেলগুলো দেখতে পাচ্ছ, কোষ কিন্তু এগুলো স্নায়ু কোষ, ঠিক আছে। এইগুলোকে বলা হয় কি তবে? রড সেল। এর সংখ্যা সবচেয়ে বেশি। দেখতেই পারবে, এখানে দেখেই বুঝতে পারছো, এই জায়গাটা দেখেই বোঝো যে দেখো কোন সেল কত কম। কোন সেলের পরিমাণ মাত্র 63 থেকে 68 ল্যাক্স। আর কোন সেলের পরিমাণ হচ্ছে, তবে কি বললাম, 11 থেকে 12.5 ক্রোর, ঠিক আছে। তো
তো এই হচ্ছে আমাদের রড কোষ আর কোন কোষের সংখ্যা। তো রড কোষের কাজ কি, অর্থাৎ এই যে রড কোষ যেটা সংখ্যায় বেশি তার কাজ কি না মৃদু আলো শোষণে সক্ষম, এ হলো মৃদু আলো শোষণে সক্ষম। আর কোন কোষের কাজ কি না কোন কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম। দুটো আবার রিপিট করি, রড কোষ মৃদু আলো শোষণে সক্ষম আর কোন কোষ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম। তো নিশাচর প্রাণী যারা হয়, যারা রাত্রে দেখতে পায়, ঠিক আছে, তাদের কি হয় না তাদের চোখে রড কোষ বেশি থাকে। আমাদের যে রড কোষ রয়েছে 11 থেকে 12.5 কোটি, তাদের কি হয় রড কোষের সংখ্যা আরও বেশি থাকে, তাই তারা অন্ধকারেও দেখতে পায়। ঠিক আছে, তো এইটা একটু খেয়াল রেখো যে নিশাচর প্রাণীরা অন্ধকারে দেখতে পায়, কারণ হলো তাদের চোখে রড কোষ বেশি থাকায় তারা অন্ধকারেও দেখতে পায়। তো এই হলো তোমাদের এই অংশটা। এবারে একটা কথা তোমাদেরকে জানাই যে আমরা বলে না মৃত্যুর পর চক্ষুদান, তো সেই ক্ষেত্রে কি দান করা হয় জানো, এই কর্নিয়াটা দান করা হয়। সেক্ষেত্রে আমরা কি দান করে থাকি, এই কর্নিয়াটা দান করে থাকি। আমাদের এর পরবর্তী অংশটা হলো অন্ধবিন্দু। অন্ধবিন্দু মানে কোন জায়গাটাকে বলা হয়, দেখো ছবিতে এই যে তোমাদের পয়েন্ট আউট করা রয়েছে অন্ধবিন্দু, মানে যে জায়গায় আমাদের অপটিক্স নার্ভসগুলো এসে জুড়েছে চোখের, সেই জায়গাটাকে বলা হয় অন্ধবিন্দু। কেন এর এমন নাম, অন্ধ কেন না, কারণ হলো এই অংশে কোনো আলোক সুবেদী কোষ থাকে না। দেখো তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই জায়গাটা দেখো রেটিনা কিন্তু মিসিং, ঠিক ওই জায়গাটুকু যেহেতু রেটিনা মিসিং, ফলে আমাদের কোনো আলোক সুবেদী কোষ নেই। আর আলোক সুবেদী কোষ না থাকলে সেই জায়গায় কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হবে না। ফলে কারোর যদি চোখের ইমেজ এই জায়গায় ক্রিয়েট হওয়ার জন্য পড়ে আলোটা এসে, তাহলে সে কিন্তু দেখতে পাবে না, কারণ ওই জায়গায় কোনো আলোক সুবেদী কোষ নেই। তাহলে অন্ধবিন্দু কাকে বলে না রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেই অংশে কোনো আলোক সুবেদী কোষ থাকে না, তাই সেই অংশে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না। এই অংশটিকে বলা হয় কি অন্ধবিন্দু। তবে তোমরা খেয়াল করে একটু দেখো অন্ধবিন্দু কোনটাকে বললাম। এর পরবর্তী আমাদের বিষয়টা হলো পিতবিন্দু কাকে বলে। এই যে এই জায়গাটা দেখো, দেখো লেখা রয়েছে ফোভিয়া বা পিতবিন্দু, অর্থাৎ আমাদের রেটিনার একটা জায়গা যেখানটা একটু দেখো অবতল টাইপের টেপা জায়গা একটা রয়েছে, খেয়াল করো ভালো করে ইমেজটা, এই জায়গাটা আমাদের একটু অবতল। তো এই জায়গাটাকে বলা হয় কি ফোভিয়া বা পিতবিন্দু। কাকে বলে না রেটিনার যে অংশে কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, এই অংশে কি থাকে আমাদের কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তাহলে কাকে বলে পিতবিন্দু না রেটিনার যে অংশে কোন কোষের সংখ্যা বেশি থাকায় সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে পিতবিন্দু বলা হয়। তবে এই জায়গাটাকে বলা হয় কি পিতবিন্দু। আমাদের পরবর্তী বিষয়টা হলো অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কি না আমাদের যে চোখ, আমাদের চোখের দুটো প্রকোষ্ঠ আমরা ভাগ করতে পারি। এই যে লেন্স রয়েছে এটা হলো লেন্স, এই দেখো লেখা রয়েছে লেন্স, এই যে জিনিসটা এটা লেন্স। এই লেন্সের সামনের একটা ঘর মানে এই ঘরটা, আর লেন্সের পিছনের এই একটা ঘর, দুটো ঘর। তো লেন্সের এই সামনের যে ঘরটা এখানেও একটা তরল দ্বারা পূর্ণ থাকে, এই ভিতরের ঘরটাও একটা তরল দ্বারা পূর্ণ থাকে, একটা তরল দ্বারা পূর্ণ থাকে। এই সামনে যে তরল দ্বারা পূর্ণ থাকে ঘরটা, সেইটাকে বলা হয় কি না অ্যাকুয়াস হিউমার। সেইটাকে কি বলা হয় অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার লেন্সের সম্মুখভাগে প্রকোষ্ঠে অবস্থিত স্বচ্ছ জলীয় তরল বিশেষ। এর কাজ কি, অর্থাৎ এখানে থাকে কি যে জলটা বা লিকুইডটা বা জেলির মতো অংশটা, স্বচ্ছ জলীয় অংশ একটা, সেটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এ প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে, মানে চোখের ভেতরে যে প্রেশারটা, সেই প্রেশারটাকে কিন্তু নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে এই চোখের লেন্সের আর কর্নিয়ার মধ্যে অবস্থিত যে জলীয় তরল, অর্থাৎ অ্যাকুয়াস হিউমার। এর পরবর্তীতে আমাদের চোখের পশ্চাৎ প্রকোষ্ঠে অর্থাৎ লেন্সের পিছনের যে ঘরটা, সেই ঘরটা যে স্বচ্ছ জেলির মতো ঘন তরল বিশেষ দিয়ে ঢাকা বা ভরা, সেইটাকে বলা হয় কি ভিট্রিয়াস হিউমার। ওই জন্য প্রকোষ্ঠটার নাম দেওয়া হয়েছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তো এই লেন্সের পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত যে স্বচ্ছ জেলির মতো অংশটা, যেটা
ঘন তরল বিশেষ হয়, ঠিক আছে, স্বচ্ছ জেলির মতো অংশ। আর আমরা অ্যাকুয়াস হিউমারটা কেমন বলেছিলাম না, স্বচ্ছ জলীয় তরল বিশেষ, মানে এখানে যে জিনিসটা থাকে সেটা অপেক্ষা এটার একটু ডেনসিটিটা বেশি হয়। এইটা একটু মাথায় রেখো তোমরা, অ্যাকুয়াস হিউমার অপেক্ষা ভিট্রিয়াস হিউমার কিন্তু ঘনত্বের দিক দিয়ে একটু বেশি। তো যাই হোক, দুটোরই কিন্তু প্রধান কাজ হলো প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করা। এবং অ্যাকুয়াস হিউমারের কাজ কি ছিল না, চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা। আর ভিট্রিয়াস হিউমারের কাজ কি, এও চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তো দুটোরই সেম কাজ, অ্যাকুয়াস হিউমার বলো আর ভিট্রিয়াস হিউমার বলো। এইবার আসছি আমরা লেন্স বা মণি কি। এই যে লেন্স, আমরা এত কিছু শুনি লেন্স মণি, সেটা কি? আইরিসের পিছনে, এই যে আমরা বলেছিলাম না এটাকে আইরিস বলে, এই যে লতির মতো অংশ, এই যে লেখা রয়েছে দেখো আইরিস, এই আইরিসের পিছনের যে রয়েছে জিনিসটা সেইটা হলো কি লেন্স। আইরিসের পিছনে স্বচ্ছ স্ফটিক, স্বচ্ছ আর কি, স্ফটিক মানে চকচকে আর কি, স্ফটিক স্বচ্ছ, উভ উত্তল মানে দুই সাইডেই উত্তল, এই সাইড এই সাইড, তাই উভ উত্তল, যে স্থিতিস্থাপক মানে কি ফ্লেক্সিবল, মাথায় রেখো স্থিতিস্থাপক লেন্স বা মণি অবস্থিত, সেটাকেই আমরা দেখতে পাই। আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার ওপর ফোকাস সৃষ্টি করে। এখান থেকে আমরা কিছু একটা দেখি তো কি হয় না, ভেতর দিয়ে গিয়ে এখানে পড়ে, তো এখানে পড়ার পর সেটা আমরা ছবিটা দেখতে পাই। এখান থেকে এসে এমন, এখান থেকে এসে এমন পড়ে, তো আমরা সেই প্রতিবিম্বটা এখানে তৈরি হয়, আমরা সেটা দেখতে পাই। অর্থাৎ আইরিসের পিছনে স্ফটিক স্বচ্ছ উভ উত্তল স্থিতিস্থাপক লেন্স বা মণি অবস্থিত, যা আলোর প্রতিসরণ ঘটায় রেটিনার ওপর এবং ফোকাস সৃষ্টি করে, ঠিক আছে। এই যে আমি বলেছিলাম না তোমাদের আইরিসের ওপর দেখো কালার ডিপেন্ড করে, দেখেছো এর আইরিসের কালারটা কেমন, ওই জন্য দেখো এর চোখের রঙটাও কিন্তু বাদামি নয়, মানে প্রায় নীলচে নীলচে একটা ভাব রয়েছে। তারপরে দেখো এই যে মাঝখানে যে জায়গাটা সেটাকে বলা হয়েছে পিপল, ঠিক আছে। তো এই পিপলটা সাইজটা ছোট বড় হয়, আমরা যখন আলো বেশি কম দেখি তখন এই তারারন্ধ্রে পিপলের সাইজ ছোট বড় হয়, ঠিক আছে। সেটা সম্পর্কেও আমরা আস্তে আস্তে জানবো। তো এখন যতটুকু জেনেছি সে ততটুকু থেকেই কাজ চালাই, তারপরে আবার সব জানবো। তো আমি তোমাদের জাস্ট ইমেজটা শেয়ার করে দেখালাম যে কালারটা কিভাবে ডিপেন্ড হয় আইরিসের ওপর, সেটা দেখালাম। আর লেন্সটা দেখালাম, কর্নিয়াটা দেখালাম, যে দেখো এখানে তোমাদের কালারটা একটু চেঞ্জ করে দেখিয়েছে, স্ক্লেরাটা নীল রঙের দেখিয়েছে, কর্নিয়াটা দেখো সাদা রঙের দেখিয়েছে। যেহেতু এটা স্বচ্ছ হয় আর স্ক্লেরাটা যেহেতু অস্বচ্ছ হয়, ওই জন্য এখানে এইভাবে দেখানো হয়েছে। তো এই ছবিটা একটু তোমরা দেখতে পারো ভালো করে, এই দেখো দিয়েছে ফোভিয়া অর্থাৎ পিতবিন্দু যেটা, আর এখানটা তো তোমাদের অন্ধবিন্দু হয়। সো বলেছি আমাদের এই লেন্স যেটা নিয়ে আলোচনা করছি আমরা, যে লেন্সটা একটা ওপর দিয়ে একটা কভার দেয়া থাকে, সেই কভারটাকে বলা হয় কি বলতো, ক্যাপসুল। সিলিয়ারি বডি কি, এই দেখো এখানে এই যে সিলিয়ারি পেশি বলে পয়েন্ট আউট করা রয়েছে, এই যে জায়গাটা, যেটা দেখো ভালো করে ছবিটা অবজার্ভ করো, ছবি দেখো, কিন্তু বারবার বলছি ছবিটা ভালো করে অবজার্ভ করো, তাহলে তোমরা সহজে বুঝবে। এই যে সিলিয়ারি পেশি সেইটা দেখো, এই যে এইটা আর এটা, এটার সাথে দেখো এই যে তার তার কিছু জিনিস দিয়ে লেন্সটাকে ঝোলানো রয়েছে, খেয়াল করো ভালো করে। আমি তোমাদের দাগগুলো মুছে দিয়ে দেখাই, দেখো সিলিয়ারি পেশি এটা, ঠিক আছে, এই জায়গাটা সিলিয়ারি পেশি, এই যে এটা আর এটা, আর এর সাথে দেখো এই দেখো তার তার মতো কিছু দিয়ে জোড়া রয়েছে, সেটাকে বলা হয় কি সাসপেন্সারি লিগামেন্ট, দেখতে পাচ্ছ লেখাটা। তো এটা হলো সিলিয়ারি পেশি, এই যে অংশটা, আর তার সাথে যে তারের মতো অংশগুলো ঝোরানো রয়েছে সেটা হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট। এই দিয়েই লেন্সটাকে কিন্তু ধরে রেখেছে চোখের ভিতরে। তো চলো একটু জেনে নেওয়া যাক সিলিয়ারি পেশি বা সিলিয়ারি বডি কি আর এর কাজ কি। সিলিয়ারি বডি একটি পেশিময় অংশ যাতে তন্তুময় সাসপেন্সারি লিগামেন্ট যুক্ত থাকে, ঠিক আছে। এর কাজ কি না, এটি লেন্সের পুরুত্ব ও বক্রতা পরিবর্তনে সাহায্য করে, অর্থাৎ লেন্সটাকে এ কী করে না, এদিকে বা এদিকে কী করে টেনে ধরে, আবার কখনো রিল্যাক্স করে দেয়। ফলে কি হয় না, লেন্সটা কখনো খুব মোটা হয়ে যায়, আবার যখন খুব টেনে ধরে তখন আবার কি হয়ে যায়, লেন্সটা পাতলা হয়ে যায়, তাই বলেছে। এবং ওর যে শেপটাও সেটাও চেঞ্জ হয়। এটা কেন হয় না, আমরা যখন দূরের জিনিস দেখছি, আমরা কাছের জিনিস দেখছি, সবই তো আমরা একটা চোখ দিয়েই দেখছি। তো যখন দূরের জিনিস দেখছি, যখন কাছের জিনিস দেখছি, আমার তো ফোকাস চেঞ্জ করতে হবে। আমরা ক্যামেরাতে কি করি, আমাদের যে ডিএসএলআর থাকে, আমরা সামনে লেন্স লাগাই, লেন্সটাকে অ্যাডজাস্ট করি ঘুরিয়ে কমিয়ে বাড়িয়ে। চোখে তো সেই সিস্টেম নেই, চোখ নিজের থেকে সেই জিনিসটা করে। সেটা কে করে না, সাসপেন্সারি লিগামেন্ট আর
সাসপেন্সারি লিগামেন্ট আর সিলিয়ারি পেশি, এরা দুজন মিলে ডিএসএলআরের যে কাজটা ফোকাস নেওয়ার জন্য লেন্স কমানো বাড়ানো আমরা করি ঘুরিয়ে, তো সেই কাজটা করে কে? আমাদের চোখে সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্ট। এর ফলে কি হয় না, প্রতিসরাঙ্ক পরিবর্তিত করে কাছে দূরের জিনিস দেখতে সাহায্য করে এই সিলিয়ারি পেশি। সাসপেন্সারি লিগামেন্টের কাজ কি না, এটি লেন্সকে ধরে রাখে এবং এর বক্রতা পরিবর্তনে সাহায্য করে। ওকে যা ইনস্ট্রাক্ট করে সিলিয়ারি পেশি, ও সেই অনুযায়ী কাজ করে। আমাদের পরবর্তী আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো কনজাংটিভা বা নেত্রবর্ম কলা কাকে বলে না, আমাদের চোখের ওপরে যেটা পাতলা আবরণ থাকে, এই যে দেখতে পাচ্ছ পয়েন্টটা দেখাচ্ছি, এইটাকে বলা হয় কনজাংটিভা। এই যে প্রদাহ হলে কনজাংটিভাইটিস, ওই যে চোখটা লাল হয়ে ওঠে অনেক সময় ঠান্ডা গরম লাগলে চোখে, এই যে প্রদাহ হয় চোখের ওপরের এই যে আবরণটা, এটাকে বলা হয় কি? কনজাংটিভা। এটা প্রদাহ হলে তখন তাকে বলা হয় কি? কনজাংটিভাইটিস। তো এটাকে কনজাংটিভা বলা হয়। এর কাজ কি না, কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা। ঠিক কর্নিয়ার ওপরেই রয়েছে কনজাংটিভা, তার মানে এর কাজ হলো কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা। অক্ষি পল্লব কি? আমাদের চোখের ওপরে যে মানে জিনিসগুলো থাকে পাতা পাতা, সেটাকে বলা হয়। তো অক্ষিপল্লব হলো মানব চক্ষুর সবচেয়ে বাইরের পর্দা। উভয় চক্ষু দুটি অক্ষিপল্লব দ্বারা সুরক্ষিত থাকে, ওপরের দিকে একটি, নিচের দিকে একটি। বারবার ওঠানামা করে, ব্লিঙ্ক করে আমাদের চোখের পাতাটা বারবার। তাতে কি হয় না, আমাদের চোখের ওপরে যে ময়লা পড়ে বা ধুলোবালি পড়ে বা জীবাণু পড়ছে, কারণ বাতাসে তো সবসময় রয়েছে জার্মস, তো সেগুলো পরিষ্কার করার কাজ করে। ওই যে চোখ দেখো না, যে বৃষ্টি হলে যখন গাড়ির সামনে একটা জিনিস ওঠানামা করে পরিষ্কার করে কাঁচটাকে, ঠিক তেমনভাবে আমাদের চোখের ওপরে যে আমাদের কর্নিয়া আর কর্নিয়ার ওপরে যে কনজাংটিভা রয়েছে, সেইটাকে পরিষ্কার করার কাজ করে ওই চক্ষু অক্ষিপল্লব বারবার ওঠানামা করে, এবং চোখকে আর্দ্র রাখে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোনো পোকা টোকা ঢুকতে গেলে দেখবে আমরা ফট করে চোখের পাতাটা আমাদের পড়ে যায়, তো সেটার কাজও এই অক্ষিপল্লবই করে থাকে। অশ্রুগ্রন্থি কি না, আমাদের চোখের এই যে চোখের ছবিটা দেখতে পাচ্ছি, আমাদের চোখের ঠিক এরকম জায়গায় একটা বাদামের মতো গ্রন্থি থাকে, ঠিক আছে, এমন জায়গায়, সেইটাকে বলা হয় কি? অশ্রুগ্রন্থি। প্রতিটি অক্ষিগোলকের প্রান্ত দেশে ঊর্ধ্ব পল্লবের নিচে, মানে এই যে আমাদের চোখের ওপরের পাতা তার ঠিক নিচের দিকে এরকম জায়গায় একটা বাদামের আকৃতির গ্রন্থি থাকে, তাকে ল্যাক্রিমাল গ্রন্থি বা অশ্রুগ্রন্থি বলা হয়। এই অশ্রুতে লাইসোজাইম নামক এক ধরনের উৎসেচক থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে। তো এই হলো আমাদের চোখের যে সমস্ত গঠন টঠন, সেটা সম্পর্কে জানলাম। আজকের আলোচনা তবে এখানেই শেষ হলো। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, তাতে আমি আরও অনুপ্রাণিত হব। আর অবশ্যই জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো, তবে কিন্তু আমি চোখের সেকেন্ড পার্টটা তোমাদের জন্য আবার বানাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার।